সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার বিষয় রেখেছি জুলাই গণহত্যা, ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ, এই সংক্রান্ত একটি বিষয় প্রসঙ্গ রেখেছি এবং এ বিষয়ে কথা বলতে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, তিনি যুক্ত হয়েছেন। আছেন আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, জুলাই গণহত্যা, ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ, দেশের শীর্ষ 24 ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের অভিযোগ, ব্যবসায়ীরা ছাত্রদের আন্দোলন দমনে মদত দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এজন্য তাদের বিচার দাবি করেছে সংগঠনটি। এই বিষয়টি নিয়ে আমি একটু জানতে চাইবো, শুরুটাই করতে চাইবো আরমান হোসেন আপনাকে দিয়ে। এই যে অভিযোগ গঠন করা হয়েছে এবং সেই বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত জানাতেন আমাদের। ধন্যবাদ আপনাকে। প্রথমত যে বিষয়টা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হলো, যে গণহত্যা হলো, যে আমাদের অজস্র আন্দোলনকারীকে আহত করা হলো, এর পিছনে শুধু আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি কিন্তু লায়েবল না। এখানে আমলাদের যে গোষ্ঠী আছে তারা লায়েবল। এখানে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রেখেছে হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠী। কারণ আপনি যদি দেখেন আওয়ামী লীগের 17 বছরের এই ফ্যাসিস্ট শাসনামলে ব্যবসায়ী গোষ্ঠীটা কিন্তু অলওয়েজ তাকে সাপোর্ট করে গিয়েছে। এবং আমরা যেটা দেখেছি এমনও হয়েছে যে ব্যবসায়ী গোষ্ঠী শুধু সাপোর্টে শুধু সীমাবদ্ধ থাকে নাই, তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে সংযুক্ত হয়েছে। তো এই জন্য যার ফলে দেখা গিয়েছে 2018 সালে নির্বাচনের পরে, 2024 নির্বাচনের পরে যে সংসদ হয়েছে সেখানে ব্যবসায়ীদের প্রাধান্য সবচেয়ে বেশি। সো আওয়ামী লীগকে এই ফ্যাসিজম কায়েম করার জন্য, এই দুঃশাসন কায়েম করার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানে এই হত্যাকাণ্ড কায়েম করার জন্য সবচেয়ে বেশি সাপোর্ট করেছে ব্যবসায়ী শ্রেণী। কিন্তু আনফরচুনেটলি যেটা দেখা গিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পরেও এই ব্যবসায়ী শ্রেণীকে কিন্তু যারা এই ছাত্রদের হত্যা করার ক্ষেত্রে, ছাত্রদেরকে আহত করার ক্ষেত্রে, ছাত্র জনতাকে আহত করার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছিল, যারা 22শে জুলাই গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে বলেছে যে আমরা আপনার সাথে আছি, আপনার পাশে আছি, আপনাকে আমরা সমর্থন দিয়ে যাব, এরকম কথা যারা বলেছে তারা কিন্তু বিচারের আওতায় আসে নাই। সো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারা কিন্তু আপোষের মাধ্যমে নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের সেফটি, নিজেদের সিকিউরিটি তারা এনশিওর করেছে। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ লম্বা সময় পরেও যে স্টেপটা নিয়েছে, যে 24 অথবা 25 জন ব্যবসায়ীর বিরুদ্ধে তারা যে মামলার উদ্যোগটি নিয়েছে, আমি মনে করি যে হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ এবং এটা যথাযথ একটি উদ্যোগ। কারণ এই ব্যবসায়ী শ্রেণীটাকে যদি আমরা কোয়েশ্চেনের মধ্যে না আনতে পারি, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে না আনতে পারি, তাহলে দেখা যাবে পরবর্তীতে কোনো ফ্যাসিস্ট সরকার তৈরি করার ক্ষেত্রে এই ব্যবসায়ী শ্রেণীটাই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখবে, তাদের ব্যবসার জন্য, তাদের অর্থের জন্য, তাদের লাভের জন্য। সো এই ব্যবসায়ী শ্রেণীটাকে যদি অ্যাকাউন্টেবল করা যায়, এই যে যারা তালিকাভুক্ত হয়েছেন, যদিও তালিকাটি পাবলিক করা হয়নি, তারপরে কিছু কমন নাম থাকবে। আমি আপনাকে একটু থামাতে চাই, কারণ এই সংক্রান্ত একটি প্রতিবেদন আছে এবং সেই প্রতিবেদনে আসলে কার কার নাম আছে সেই বিষয়টি নিয়ে আমাদের একটা প্রতিবেদন প্রচারিত হয়েছে দেশ টিভির পর্দায়। আমরা দেখে আসি সেই প্রতিবেদনটি। 2024 জুলাই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে নিহত হয়েছেন আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধ সহ অনেকেই। আহত হন কয়েক হাজার মানুষ। প্রতিবাদে রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতাও। এই আন্দোলন দমনে কারফিউ জারি করে সরকার। ঠিক সে সময় 22 জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডাকেন। যোগ দেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের কর্ণধাররা। এ সময় দেয়া বক্তব্যে সরকার টিকিয়ে রাখতে পাশে থাকার সমর্থন জানান তারা। এটা সরকার পতন করার একটা আন্দোলন ছিল। আমরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে ছিলাম, আপনার সরকারের সাথে ছিল, এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ব্যবসায়ী সমাজ আপনার সাথে থাকবে। অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি, জামাত, আমি বলবো, আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে। তারপরেই 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। সেদিনের বিষয়টি সামনে এনে মঙ্গলবার গণভবনে ওই দিনের বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বলা হয়, ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের আন্দোলন দমন ও গণহত্যায় দিয়েছেন সমর্থন। এ অভিযোগে সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান, একে আজাদ, হাতেম আলী, মোহাম্মদ সানি এবং নাসা গ্রুপের নজরুল ইসলাম চৌধুরী সহ 25 ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি
এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, তার পূর্ববর্তী সময়ে 17 বছর আওয়ামী যে ফ্যাসিবাদী রেজিম, সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল এই আওয়ামী ব্যবসায়ীরূপী ফ্যাসিবাদের এই দোসরেরা। এই অভিযোগ আমলে নিয়ে তদন্ত সংস্থার কাছে পাঠানোর কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম আমরা, কার কার নাম উঠে এসেছে আমরা সেটা দেখলাম। দেশের বেশ বড় কয়েকটি মানে ব্যবসায়ী গ্রুপ যাদের হাতে আছে তাদের নাম আমরা দেখেছি এবং আমরা সেই সময়ও দেখেছি আসলে তাদের ভূমিকাটা। আমি একটু চলে যাই আরমান হোসেন, আপনার কাছে তো শুনেছি, আবারও শুনবো নিশ্চয়ই। আমি একটু খন্দকার মাসুকুর রহমান মাসুকের মন্তব্য এই অংশে একটু শুনতে চাই। সেটা হলো যে জনাব মাসুক, আমরা বরাবরই বলেছি যে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নাই, ব্যবসায়ীদের হাতে চলে গেছে। গত সংসদ দেখলে যেটা আমাদের মনে হতো, এবং এখনও আমরা দেখতে পাই যে তারা নানাভাবেই নিজেদেরকে সেফ একটা জায়গায়, সেফ জোনে রাখার চেষ্টা করছে এখনো। ভবিষ্যতে আসলে ওই যে কর্তৃত্ববাদের যে উত্থান হয় বা কর্তৃত্বপরায়ণ হয়ে যায় কোনো সরকার, সেক্ষেত্রে ব্যবসায়ীদের মদত সবসময় কিন্তু আছে। আপনার একটু আমি মতামতটা একটু চাই, কারণ আপনি সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির এবং আপনার তো পরিচয় আমি ইতিমধ্যে দিয়েছি। বিএনপির ক্ষেত্রেও কি সেরকম কোনো নজির আমরা দেখতে পাবো কিনা? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আমাকে কথাটা শেষ করার জন্য এবার একটু সময় বেশি দিন, পরবর্তীতে কম দিন, ওকে বেশি দিন। আচ্ছা, ঠিক আছে। আজকে আপনি আলোচনার বিষয় নির্ধারণ করেছেন জুলাই গণহত্যা, ব্যবসায়ীদের নামে মামলা। দেখুন, আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, তাদের মরদেহ যখন রাজপথে রক্তাক্ত, সেই লাশের উপরে পাড়া দিয়ে তথাকথিত দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ, দুর্নীতির মধ্যে অডেল সম্পত্তির মালিক হয়েছেন সেই ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে সমর্থন করতে গিয়েছিলেন। কেন দুর্নীতিবাজ বললাম? এই 15.5 বছর সিন্ডিকের মাধ্যমে ডিম বলেন, আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, তেল বলেন, সব সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতিবাজরা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে টাকার মালিক হয়েছেন। যেমন আন্তর্জাতিক বাজারে 50 পয়সা তেলের দাম বেড়েছে, এরা 10 টাকা বাড়িয়েছে। ডিম আমার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালারা ভাই, সিএনজি চালক, দিন মজুর যারা রাস্তায় খাটে, তারা দুপুরে ভাত খায় একটা ডিম, আলুর তরকারি আর ডাল দিয়ে। সেই ডিম বাংলাদেশে অনেক মধ্যবিত্তও খায়। না, আমি বলি রাস্তায় রাখা এটা খুব, হ্যাঁ, মানে আমরা আমাদের জীবনযাত্রা এত সহজ করে ফেলছি। এক ডিম কত দরকার, চাহিদা কত, উৎপাদন কত, তাতে ক্রাইসিস হওয়ার কথা নাই। তারা সেই দুর্নীতির মধ্যে ক্রাইসিস তৈরি করে ডিমের দাম বাড়িয়ে দিলেন। সেই রিক্সাওয়ালাটি, ভ্যানওয়ালাটির, দিন মজুরের কপালে সে ডিমও জুটল না। কারা করেছে? এইসব ব্যবসায়ীরা, এই দুর্নীতিবাজরা। এরা পদলেহন করেছে এইভাবে প্রধানমন্ত্রীকে, দিনের প্রথমও তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই রবীন্দ্রসঙ্গীত গান দিয়ে। তখন আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, হাজারো সন্তানের মার আহাজারি, প্রিয় সন্তানের লাশ কাঁধে বাবা মার, সেই সময় এরা গিয়ে কথা বলে। এরাও ফেসিস্ট। আপনি ব্যবসা করবেন, কোনো দোষের না, ব্যবসা তো করতেই হবে। রাজনীতি করা খায়স থেকে ব্যবসা সাইডে আসেন, রাজনীতি আসেন। সেই সময় বাংলাদেশের বিশাল শিল্পপতি প্রতিষ্ঠানের মালিক বললেন, মাননীয় প্রধানমন্ত্রী জামাত বিএনপিকে দমন করতে হবে। ওই সময় বলছেন তারা, এই দুর্নীতিবাজরা। এস আলম ব্যাংক লুটপাট করে 5টি ব্যাংকের টাকা দিতে পারে না। টাকা আপনি শুনেন, ন্যাশনাল ব্যাংক, জনরল সিদ্ধার লুটেরা পরিবার লুটপাট করে গেছে। সেই ন্যাশনাল ব্যাংকের
আমার পরিচিত একটা লোক 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা ম্যাচিউর হয়েছে, তার অ্যাকাউন্টের জন্য টাকা দিতে পারে না। আমি নাম বলতে পারি। কিন্তু মজার 5টি ব্যাংক এখন কোনো জনাব মাসুকুর রহমান মাসুক, আমি যদি একটুখানি যুক্ত করি, আপনি আবারও বলেন, আমি যুক্ত করি, সেটা হলো যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে ছিলাম, আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো ইনশাল্লাহ, এই যে মানে প্রতিজ্ঞা করা ব্যবসায়ীরা, জনাব তারেক রহমান যখন দেশে ফিরলেন সবার আগে তারাই গেলেন দেখা করতে, এটা আসলে কিসের ইঙ্গিত? এইটা তারেক সাহেবকে মনে রাখতে হবে। আল্লাহ যদি ওনাকে প্রধানমন্ত্রীর চেহারে বসায়, যদি জনগণের রায় নিয়ে 12 তারিখ ভোটের মধ্যে নির্বাচিত হতে হবে, এইসব ব্যবসায়ীদের কাছ থেকে সাবধান, সাবধান। এরা আপনাকে ডুবাবে, এরা এই পদলেহন করে। আমি সেদিন বলছিলাম খাঁটি সরষের তেল ওই সাংবাদিকরা দিয়েছে, হলুদ সাংবাদিক, এই ব্যবসায়ীরা তারা। আমি আবারও বলি, সম্মান রেখে ব্যবসা অবশ্যই করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তিনি ব্যবসায়ীর কথা বলেছেন, সৎভাবে ব্যবসা করতে হবে। এরা কি করেছে? আপনার সিন্ডিকেটের মাধ্যমে যে পেঁপেটার কেজি 20 টাকা গাজীপুর, সেটা কারণ বাজারে আসলে হয় 120 টাকা, মগ বাজারে 220 টাকা। কেন হয়? এটা ফ্যাসিস্টের অনেক মন্ত্রীও যে গিয়া বাজার মনিটরিং করে বলেছেন। কারা? আওয়ামী লীগের ব্যবসায়ী। আমি তো ব্যবসা করতে পেরেছি 15.5 বছর, আমার তো হ্যান্ড টু মাউথ চলতে হয়েছে। তো কারা করছে? আওয়ামী লীগের লোক করছে। তাই এরা ফ্যাসিস্টের লোক, সে সময়ের কথা যদি আমি বলি খন্দকার মাসুকুর রহমান, সবাই জানতো যে বাজারে সিন্ডিকেট আছে, এবং বাণিজ্য মন্ত্রী বারবার বলেছেন সিন্ডিকেট আছে, সেখানে হাত দেওয়া যাবে না, এমনটাও আমরা বাণিজ্য মন্ত্রীর মুখ থেকে শুনেছি। হ্যাঁ, কিন্তু জুলাইয়ের মানে যে ইন্ধনটা দেয়া, মানে আমি যদি সবচেয়ে বড় ম্যাসাকার ধরি, সেক্ষেত্রে এই বাজারে সিন্ডিকেট তো ছিল, সেটা তো ছিলই, সেই সাথে জুলাইয়ে যে ইন্ধন দিয়ে সেই সময়কার ফ্যাসিস্ট সরকারকে মদত দেয়া, এটি তো আসলে একেবারে গরিত আচরণ। আমি আরো বলি আপনাকে, দেখেন পার্সোনালি এই যাদের নাম আসছে বা আসতে পারে জানে, আমি চিনি, সে নিজেও জানে তার কত টাকা। আপনি শুধু ব্যবসায়ীদের বলবেন কেন? এই 15 বছরে এই যে আমি বললাম সাংবাদিকরা কি করেছে, আপনি আসেন, আমলারা, এরাও সরকারের এত পদলোহন করেছেন। আপনি কালকে পত্রিকায় দেখেছেন ডিবির প্রধান, পরে এসবির প্রধান ছিল মনিরুল, 2টি এনজিওতে 1000 কোটি টাকা, জঙ্গির তকমা দিয়ে 1000 কোটি টাকা উনি নিয়ে গেলেন। ওনার ওয়াইফ অ্যাডমিন কার্ডের এডিশনাল সেক্রেটারি ছিলেন, তার নামে, তার শালীর নামে, তার শালার নামে এই টাকাগুলো ট্রান্সফার করেছেন। আমার মাঝে মধ্যে বিবেক, আমি যদি এরকম করতাম, আমার ওয়াইফ কি বলতো? আমি তো এখনই লক্ষ্য করি না, একটা ভালো কিছু দেখলে বলে কি আমি কোথা থেকে পাই, তুমি এটা পাইলা, তোমরা আমি নষ্ট হইলে আমার ওয়াইফও নষ্ট হয়। এদের শালা শালি শ্বশুর একবার প্রশ্ন করলো না, তুমি 1000 কোটি কোথায় পাইলে? তুমি চাকরি করো, বেতন পাও কত? না, আপনার এই অ্যাডমিনিস্ট্রেশনও এরকম বদল হয়েছে। আপনার এখানে ব্যবসায়ীরা যেরকম হয়েছে, এরকম অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা ক্ষেত্রেই তো হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কলুষিত হয়েছে, দলীয়করণ হয়েছে। এবং আমি আরেকটা জায়গায়, সেখানে এখন আলোচনা পরের বার, আমাকে একটু সময় দিন, যেটা টাস্ক করতে, সেটা আমাদের জন্য ভয়াবহ হতে পারে, বলবো। অবশ্যই বলবেন খন্দকার মাসুকুর রহমান মাসুক। আমি একটু আরমান হোসেন আপনার কাছে চলে যেতে চাই। এই যে অভিযোগ দায়ের করা বা অভিযোগ দেয়া, এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনি একটা প্রসেসের মধ্যে চলে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আপনারা কতটুকু আশাবাদী, মানে এটার যে একটা ভালো একটা ফল পাবেন, ইতিবাচক ফল পাবেন? কারণ ব্যবসায়ীরা তো অনেক শক্তিশালী ভাই। যেটা বললাম শুরুতেই, যে ব্যবসায়ীদের আওয়ামী ফ্যাসিস্ট কায়েম করার ক্ষেত্রে ব্যবসায়ীরা যে ভূমিকা রেখেছেন, সেই তুলনায় তাদের কোনো বিচার হয়নি, বা গণহত্যার ব্যাপারে, গণহত্যার পিছনে তাদের যে ভূমিকা ছিল, সে অনুযায়ী তাদের কোনো ঝামেলাই পোহাতে হয় নাই। তো এই বিষয়ে একটা তো শঙ্কা থেকে যায় যে রাষ্ট্র, সরকার যেই আসুক, অন্তর্বর্তী হোক, পরবর্তী যে সরকারই আসুক, ব্যবসায়ীদের সাথে আমরা দেখেছি সে আপোষটাই তারা করতে পছন্দ করেন। এবং যে বিষয়টা আপনি প্রশ্ন করলেন, যে জনাব তারেক রহমানের সাথে ব্যবসায়ীদের একদম দল বেঁধে যে আবার দেখা করতে গেল, সেটাও কিন্তু সেরকম একটা ইঙ্গিত দেয়
যায় যে তারা ক্ষমতার সাথে সবসময় আপোষ করতে পছন্দ করে, বা যারা ক্ষমতাসীন তারাও ব্যবসায়ীদের সাথে আপোষ করতে পছন্দ করেন। সো এই যদি আপোষের যে সংস্কৃতি, যে সিলসিলা, সেটা যদি জারি থাকে, সেক্ষেত্রে আমি খুব একটা ভালো সম্ভাবনা দেখি না। তবে জাস্টিসের ক্ষেত্রে, আমাদের জুলাই শহীদ, জুলাইয়ের যারা আহত, তাদের প্রতি ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা অবশ্যই এটা প্রত্যাশা রাখবো যে এই যে অভিযোগটা, সেটা ফর্মালি একটা কমপ্লেইন্ট আকারে ফাইল হবে, এবং আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল এখানে একদম ফেয়ার যে ট্রায়াল, ফেয়ার যে ইনভেস্টিগেশন, সেটাই কন্ডাক্ট করবেন। যদিও চ্যালেঞ্জ আছে, তবে এরপরেও আমাদের ওই আশাটা রাখতে হবে। তো এই বিষয়ে যেটা আরেকটা কথা বলবো, যেটা দেখেন যে ব্যবসায়ী যারা আছেন, এই যে যাদের আপনার নাম আমরা শুনলাম রিপোর্টে, এই আকবর আহমেদ সোবহান থেকে শুরু করে যারা ছিলেন, তো এদের কিন্তু আপনি জিনিসটা সবসময় দেখবেন যে জনাব তারেক রহমান যখন দেশে আসলেন, তখন তারা কিন্তু একটা ক্ষমতার একটা গন্ধ পাওয়া শুরু করলেন। তারা কিন্তু ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে তাকে এক প্রকার ধরেই নিলেন, এবং ধরেই কিন্তু তারা এক প্রকার একরকম ভাবে তার সাথে দেখা করলেন। এই দেখা করার কারণটা কি? কারণটাই হচ্ছে যে তারা যে ক্ষমতায় আসবে, যে ক্ষমতাসীন হবে, তার সাথে তারা ওই রকম একটা সম্পর্ক রাখতে চান যে তাদের যে ব্যবসা, তাদের যে দুর্নীতি, তাদের যে অপকর্ম, এর কারণে যেন তারা প্রশ্নবিদ্ধ না হন। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও সে দায়িত্ব আছে, কারণ আমরা এটাও আবার দেখি যে রাজনৈতিক দলগুলোর ফাইন্যান্সের ক্ষেত্রেও এই ব্যবসায়ীরাই আবার ভূমিকা রাখেন। সো যখন আমার প্রপার একটা ফাইন্যান্স পলিসি থাকবে, যখন আমার ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্স পলিসি থাকবে, যখন আমার নিজস্ব রাজনীতি আমি নিজস্ব অর্থনীতির মাধ্যমে পরিচালিত করতে পারবো, জনগণের ফান্ডিং এর মাধ্যমে, নিজের ফান্ডিং এর মাধ্যমে, তখন কিন্তু এই যে অবৈধ ব্যবসায়ী, অপকর্ম অপরাধী এই ব্যবসায়ী শ্রেণী, তারা কিন্তু আমার রাজনীতির ফায়দা নিতে পারবে না। তারা তখন ডোনেট করে তার নিজের রাজনৈতিক স্বার্থ, তার অপকর্ম, তার ব্যবসায়িক যে অন্যায্যতা, সেটা সে কায়েম করতে পারবে না। তো এই জায়গাটা রাজনৈতিক দলের দায়িত্ব আছে। আর ফার্দার পয়েন্টে যদি বলা হয় যে আমরা এর আগেও দেখেছি যে হচ্ছে ব্যবসায়ী শ্রেণী যখন কোনো অপকর্মে জড়িয়েছে, যখন কোনো অপকর্মে জড়িয়েছে, তাদের কিন্তু সেভাবে বিচার পেতে হয় নাই। যেমন আপনি ধরেন মুনিয়া হত্যাকাণ্ডে বসুন্ধরা গ্রুপের যিনি বর্তমানে কর্ণধার আনভীর, যার নাম আমরা জানি যে আনভীর, তাকে কিন্তু বিচারের মুখোমুখি আসলে হতে হয় নাই। যেখানে আমরা জেনেছি যে হত্যাকাণ্ডের পিছনে ওনার সরাসরি সংশ্লিষ্টতা আছেন, এবং যেখানে আমরা অনেক রকম তথ্য পেয়েছি যে কিভাবে মুনিয়াকে হত্যাকাণ্ডে উনি প্ররোচিত করেছেন এবং তার পিছনে ভূমিকা ছিল, সেখানে কিন্তু সায়েম সোহান আনবীরকে আমরা দেখি নাই যে বিচারের মুখোমুখি হতে হয়েছে। এবং অন্যান্য জায়গায় মিডিয়া থেকে শুরু করে, বিচার থেকে শুরু করে, সব জায়গায় বিচারালয় থেকে আমরা দেখেছি সে কিভাবে নিজের পয়সা, ব্যবসা, খ্যাতি এর মাধ্যমে সে পার পেয়ে গিয়েছে। কিন্তু একটা দেশের যখন আপনি কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, আপনি ন্যায় বিচারের কথা বলবেন, আপনাকে কিন্তু জাস্টিসটা সবার ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লাই করতে হবে। সো এই ক্ষেত্রেও আমরা এটা আশা রাখবো যে 25 জন ব্যবসায়ীর নাম এসেছে, তারা খুব প্রভাবশালী, তারা স্টিল বাংলাদেশের ইকোনমিতে প্রভাব রাখেন, কিন্তু আইন তার নিজের গতিতে কাজ করবে, আইন ফেয়ারনেস মেনটেন করার জন্য কাজ করবে, ফেয়ারনেস স্ট্যাবলিশ করার জন্য কাজ করবে, এবং এদের ক্ষেত্রে যেন এটা হয়, সেটা এই দেশের সরকারের দায়িত্ব, যারা সামনে আসবেন তাদের দায়িত্ব, এবং স্পেশালি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটর আছেন, যারা বিচারক আছেন, তাদেরও দায়িত্ব এই ফেয়ারনেসটা এস্টাবলিশ করা। একটা বিরতি নেই, বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নেই, বিরতি নিয়ে ফিরে আসি, ফিরে এসে নিশ্চয়ই আরো বিস্তারিত আলাপ করবো দর্শক। আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে একটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি, এবং আজকে আলোচনার বিষয় জুলাই গণহত্যা, ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ, এই বিষয়টি নিয়ে কথা বলছি। আমি আলোচনায় ফিরে যেতে চাই, এবং এই অংশে খন্দকার মাসুকুর রহমান মাসুক আপনাকে যুক্ত করতে চাই শুরুতেই। সেটা হলো যে অনেকে বলেন যে ব্যবসায়ীদের ওপর সাধারণ মানুষের আসলে আস্থা কমে যাচ্ছে। আস্থাটা কমে যাচ্ছে কেন? যে রাজনীতিবিদদের উপরে আস্থাটা কমে যাচ্ছে। আস্থাটা কমে যাচ্ছে ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য, রাজনৈতিক দল সহ রাজনীতিবিদদের উপর তাদের যে প্রভাব বিস্তার করার যে একটা প্রবণতা, এইসব কারণে রাজনীতিবিদদের জবাবদিহিতার জায়গাটা সংকুচিত হয়ে আসছে, ফলে তারা মানুষের আস্থা হারাচ্ছে। এবং অনেকে মনে করেন যে রাজনীতিবিদদের এই আস্থা রাজনীতিবিদদেরকেই ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে আপনার মতামত কি? কিভাবে রাজনীতিবিদরা আসলে মানুষের কাছে তাদের আস্থাটা, হারানো আস্থাটা ফিরিয়ে আনতে পারে বলে আপনি মনে করেন? মাসুকুর রহমান। আমি ওখানে যাওয়ার পূর্বে একটা বিষয় বলতে চাই, সরকারি খাতে কত কর্মসংস্থান ব্যাপার হতে পারে। ভারতে বিশাল জনগোষ্ঠীর কিন্তু হয় বেসরকারি খাতে কর্মসংস্থানের মাধ্যমে। যেমন ধরেন আমাদের দেশে মোবাইল কোম্পানি আসলো কতদিন, কত মানুষের কর্মসংস্থান হয়েছে, তাই না? এরকম বেসরকারি বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান হলে অনেক কর্মসংস্থান ব্যবস্থা। এই যে ধরেন বেসরকারি টিভি চ্যানেলগুলা, এই আপনারা যারা আছেন, এই যে ক্যামেরাম্যান, নিউজ পিসের লোক, যারা
কতগুলো মানুষ এই মেকআপ ম্যান, সেও তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, তাই না? আমরা যে ব্যবসায়ীদেরকে অসমান, ব্যবসায়ীরা তো একটা দেশের উন্নয়নের একটা পার্ট, কিন্তু এই ব্যবসায়ী তো দরকার নাই যে এই জিম্মি করে পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে যারা 2 টাকা উপার্জন করে তাদের আহার নিয়ে আপনারা করবেন। এটা যেটা হওয়ার কথা না। আপনার কেন ক্রাইসিস হবে? একটা আজকে ওদের কত কেমনে বলি, আমরা বলি না কতজন লোক মারা গেল আজকে, আইন শৃঙ্খলা অবনতিটা হিসাব করে কিভাবে, গত মাসে কত, এই মাসে কত, কয়টা মামলা হয়েছে, কয়টা হত্যা হয়েছে, কয়টা রেপ মামলা হয়েছে, চুরি মামলা, ডাকাতি মামলা হয়েছে, সব কিছু হিসাব আছে। ঠিক এই দ্রব্য সামগ্রীর উপরে নিত্য প্রয়োজনীয় কত হেক্টর জমিতে ধান চাষ হয়, শাক সবজি হয়, এইটা ডক্টর ইউনূস সাহেব সুইচ টিপবে সকালে, সারা বাংলাদেশ থেকে ধাম করে আইসা পড়বে, কারণ এটা বড় ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে আন্ডারে। তারপর ভাগ রয়েছে বিভিন্ন, কত বীজ উৎপাদন হয়, কত বীজ দরকার, কত আনতে হবে। তো সেখানে এরাই 15.5 বছর কি করছে আপনি বলেন, এইটা যে আগামী দিনে করবে না, বাট সাবধান, সাধু সাবধান। মানে রাজনীতিকে আমরা এক ধরনের ব্যবসা বানিয়ে ফেলেছি, যেখানে গণতন্ত্রকে কেনার জন্য, মানে টাকা দিয়ে কেনা যায় এমন একটা কাঠামো তৈরি করে ফেলেছি। আবার আছে এই অসাধু ব্যবসায়ীরা তাদের অবৈধ অর্থ পাহারা দেওয়ার জন্য, অবৈধ অর্থকে নিরাপদ রাখার জন্য রাজনৈতিক দলের শেল্টার যায়, এমপি হতে যায়, মন্ত্রী হতে যায়। সেটা টাকার বিনিময় রাজনীতিবিদের চরিত্র হরণ করে, টাকার বিনিময়ে মনোনয়ন নেয়, টাকার বিনিময়ে মন্ত্রী হতে চায়, যার ফলে রাজনীতিবিদদেরও চরিত্র হনন করে। আমি চলে যেতে চাই আরমান হুসাইন আপনার কাছে এই বিষয়টি নিয়ে, এই অংশে একটু আলোচনা করি। সেটা হলো যে আমরা শুনি প্রায় যে রাজনীতিকে আসলে এক ধরনের ব্যবসা বানানো হয়েছে, মানে এর ফলে আমরা রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এই দুইটির মধ্যে ফারাক করতে পারছি না, এবং গণতন্ত্রকে কেনা যায় এমন ভাবে কাঠামোটাকে সাজিয়ে ফেলেছে, এমন মন্তব্য কিন্তু আমরা সব জায়গাতে শুনতে পাই। এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো পথ আপনারা দেখেন কিনা? নতুন প্রজন্মের চোখে কোনো পথ দেখা আছে কিনা? দেখুন, নতুন প্রজন্মের যারা রাজনীতি করতে আসছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চায়, নতুন রাজনৈতিক ব্যাকরণ তৈরি করতে চায়, তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ফাইন্যান্স পলিসি। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে যে উত্থান পতন হয়, রাজনৈতিক দলগুলোর যে সফলতা ব্যর্থতা বা তাদের জনসম্পৃক্ততা, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা ইম্প্যাক্ট রাখে সেটা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল পলিসি। এখন ধরেন আপনি যখন রাজনীতিটা করবেন একজন ব্যবসায়ীর টাকায়, একজন বড় ব্যবসায়ীর টাকায়, সে কিন্তু আপনার ব্যবসায়িক স্বার্থ ছাড়া আপনাকে টাকা দিবে না। সে যখন আপনাকে টাকা দিচ্ছে, সে যখন আপনাকে ফ্যাসিলিটিস দিচ্ছে, সে যখন আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, সেটা দিচ্ছে বিকজ অফ হিজ পলিটিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, বিজনেস ইন্টারেস্ট। তো সেই জায়গা থেকে একটা রাজনৈতিক দল তো রাজনীতি করে জনগণের জন্য, সে শুধু ব্যবসায়ীদের জন্য রাজনীতি করে না, সে চাকরিজীবীদের জন্য রাজনীতি করে, সে দেশের জনসাধারণ, পেশাজীবী মানুষ, কৃষক, শ্রমিক সবার জন্য রাজনীতি করে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে তার ফাইন্যান্সিয়াল পলিসিটা চিন্তা করতে হবে। আপনাদের মানে এনসিপির ফাইন্যান্সিয়াল পলিসি, ক্রাউড ফান্ডিং এর কথা এনসিপি বলে এসেছে যে আমরা রাজনীতি করতে চাই জনগণের টাকায়। জনগণের টাকা ছাড়া জনগণের রাজনীতি করা সম্ভব না। যদি কেউ ব্যবসায়িক টাকা দিয়ে রাজনীতি করে, সে শুধু ব্যবসায়ী রাজনীতিটা করবে, যেটা আওয়ামী লীগ করে এসেছে। এবং এই রাজনীতি করতে গিয়ে আসলে রাজনীতিটাকে তারা ব্যবসায়ীদের রাজনীতি করে ফেলেছে, এবং তাদের যে মাঠের কর্মী ছিল, মাঠের নেতাকর্মী ছিল, তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে সরিয়ে সেখানে ব্যবসায়ীরা রাজনীতির মাঠটা দখল করে নিয়েছে। এবার একটু যোগ করি, সেটা হলো যে আমরা জানি যে এই যে ক্রাউড ফান্ডিং এর কথা বলছি, এনসিপি জামাতে যোগ দেওয়ার পরে এনসিপির অনেক নেত্রী, মানে নেত্রীর কথা বলবো আমরা, প্রায় প্রথম অবস্থায় 30 জন ভেটো দিয়েছিল এই জোটটার ক্ষেত্রে। পরবর্তীতে আমরা দেখেছি যে এনসিপিতে মুখ চেনা বেশ কিছু নারী নেত্রী সেখান থেকে এনসিপি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। অনেকেই নির্বাচন করছে না, কিন্তু তারা ক্রাউড ফান্ডিংটা করেছিল। টাকা পয়সাগুলো মানুষের কাছে, যারা নির্বাচন করবে না, সেক্ষেত্রে ফেরত দেওয়ার কোনো পলিসি আছে কিনা তাদের? যদি কেউ রাজনৈতিক দলের বাইরে গিয়ে অথবা পার্সোনালি হচ্ছে যদি ক্রাউড ফান্ডিং করে, ক্রাউড ফান্ডিং তো আসলে পলিটিক্যাল পার্টি করছে না, আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু এনসিপি কে দেখেই তো তারা টাকা দিয়েছে, এনসিপি দেরকে দেখে দিয়েছে, অথবা তারা যখন ব্যক্তিগতভাবে
ধরেন বিভিন্ন অন্য কোনো আসনে নিজ আসনে যখন তারা এই ক্রাউড ফান্ডিংটা করেছেন, তারা ব্যক্তিকেন্দ্রিকভাবে করেছেন। যে দলই করুক, সে এনসিপির নেতা হলেও ক্রাউড ফান্ডিং যিনি করছেন উনি ব্যক্তিগতভাবে ওই আসনে রাজনীতি করার জন্য জনগণের কাছ থেকে টাকা চাচ্ছেন। তো ওই জায়গাটা যেটা হয়, আমরা যেটা দেখছি ডক্টর তাসনিম জারার ক্ষেত্রে, উনি কিন্তু যখন এই ক্রাউড ফান্ডিংটা নিয়েছেন সেখানে কিন্তু উনি পরবর্তীতে অপশন রেখেছেন যে এই টাকাটা যদি কেউ চায় যে টাকাটা উনি ব্যাক করবেন বা যে টাকাটা কেউ ফান্ড করেছে সেই টাকাটা উনি ফেরত চায়, সেক্ষেত্রে কিন্তু ওই অপশনটাও তৈরি করে রেখেছিলেন। এবং আপনারা যদি ওনার ফেসবুক পোস্টে দেখেন, উনি কিন্তু ড্রাইভ লিঙ্ক তৈরি করে দিয়েছেন যে যদি আপনারা কেউ আমাকে ফান্ড দেওয়ার পরেও এই ফান্ডটা ফেরত চান, সেক্ষেত্রে আপনারা এখানে ইনফরমেশন দিলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আবার ফেরত চলে যাবে। সো ওই অ্যাকাউন্টেবিলিটি, ওই ট্রান্সপারেন্সি জায়গাটা ওনারা রেখেছেন। তাসনিম জারার ক্ষেত্রে আমরা দেখছি, আমরা তো আর যারা ছিল মুনিরা শারমিন মুনিরা, আমি যদি ভুল না বলি নামটা, তাসনুভা জাবিন, হ্যাঁ, ইনারা তো এখন পর্যন্ত ওনাদের দুইজনের ক্ষেত্রেই ওনার যদি ফেসবুক প্রোফাইল চেক করেন, তাজনুভা জাবিন, মুনিরা শারমিন, ওনারা সবাই টাকা ফেরত দেওয়ার জন্য পোস্ট করেছেন এবং নির্দিষ্ট লিঙ্ক দিয়ে দিয়েছেন যেখানে যোগাযোগ করলে ওনারা টাকাটা ফেরত পেয়েছেন যারা ফান্ড করেছেন। সো ওই জায়গাটা ট্রান্সপারেন্সি তারা মেনটেন করেছেন। সো এই জায়গাটা ভেরি ক্লিয়ার। কারণ একটা মানুষ যখন হচ্ছে আমাকে এনসিপির পদপ্রার্থী হিসেবে যখন টাকাটা দিচ্ছে, যদি আমি এনসিপি থেকে সরে যাই অথবা আমি যদি নির্বাচন না করি, তার মানে লায়াবিলিটি আছে, তার ওই জায়গায় রাইট আছে যে সে ওই টাকাটা ফেরত চাইতে পারে। স্বচ্ছতাটা আমাদের যারা নেতা নেত্রী যারা পদত্যাগ করেছেন অথবা যারা পার্টিতে আছেন, তারা কিন্তু সেই স্বচ্ছতার জায়গাটা বহাল রেখেছেন। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা বিরতি নিতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি। দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। জুলাই গণহত্যা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ আলোচনা এসেছে নির্বাচনের পরিস্থিতিতে। এখন ঠিক আর মাত্র 29 দিন বাকি। আমি শুরুতেই চলে যেতে চাই আরমান হোসেন আপনার কাছে। 29 দিন বাকি নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচন 2026-এর এই নির্বাচনটি ভিন্ন প্রেক্ষাপটে অনেক মানে অন্যরকম পরিবেশে হওয়ার কথা, কিন্তু সকলেই এর আমেজ নিয়ে এখন পর্যন্ত চিন্তিত। সকলেই বলছেন যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। কেন বলছেন? এনসিপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। দেখুন, খুব ছোট করে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর যে জায়গাটা সবচেয়ে বেশি দুর্বলতা বা যে জায়গাটা সবচেয়ে বেশি ব্যর্থতা ছিল সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি যদি আজকেও একটি খবরে দেখেন যে রাজারবাগে বাসার গ্রিল কেটে একজন জামাতের নেতাকে হত্যা করা হয়েছে, তার স্ত্রী সহ। কিছুদিন আগে কারওয়ান বাজারে যুব দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের। এরপর যেটা হয়েছে আপনার শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার কথাটা যদি বলি, ভর দুপুরে ঢাকায় তাকে রিকশায় গুলি করে হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেল, ময়মনসিংহ দিয়ে দেশ থেকে পালিয়ে গেল। আমাদের ইন্টেলিজেন্স, আইন শৃঙ্খলা বাহিনী কোনো ট্রেসই করতে পারলো না। সো এরকম যখন ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার, এরকম যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা তাদের বাহিনীর যখন কর্মদক্ষতা বলি, কনফিডেন্সের কথা বলি, কাজের কথা বলি, যখন এত অবনতি, সেক্ষেত্রে এই ইলেকশন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সিকিউরিটি, সেফটি, এটা নিয়ে শঙ্কা থাকাটা খুবই যথার্থ। এবং আপনার যদি এই গত 17 বছরে ইলেকশনের নামে প্রহসনের পরে যখন আপনি একটি বহুকাঙ্ক্ষিত গণতান্ত্রিক একটি উত্তরণের পথে যাচ্ছেন এই নির্বাচনের মাধ্যমে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, তখন কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকতে হবে পারফেক্ট এবং একদম পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে তাদেরকে পারফর্ম করতে হবে, যেটা আপনাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে না, যেটা কোনোভাবেই আমাদের দেখতে পাচ্ছি না যে আসলে এটা কোনো ভালো পরিস্থিতি আছে। অসংখ্য ধন্যবাদ আরমান হোসেন। আমি খন্দকার মাসুকুর রহমান মাসুক আপনার কাছে চলে যেতে চাই। বিএনপি কি মনে করছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব তার এই জীবন সায়ান্নে পরন্ত বেলায় উনি প্রত্যাশা করে যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। আমি আশা করি সেটা বাস্তবায়ন করতে গিয়ে বা করতে গেলে বা করার জন্য যতগুলো সূচক মাপ কাটি সুস্থ নির্বাচনে, তার মধ্যে অন্যতম আমার এনসিপির ভাই আলোচনা করছে আইন শৃঙ্খলা কন্ট্রোলে রাখা। এখনো এই নির্বাচন অনেক দিনের বাকি। 21 তারিখে প্রতীক বরাদ্দ, 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু। আমি আশা করি এর আইন শৃঙ্খলা বা বাহিনী, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নয়, সুতরাং তাদের উপর রাজনৈতিক চাপ আছে বলে আমি মনে করি না। তারা নিরপেক্ষভাবে কাজ করবে সেটা এবং সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। অসংখ্য ধন্যবাদ খন্দকার মাসুকুর রহমান মাসুক এবং আরমান হোসেন, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।